আমরা যদি একমতে পৌঁছাতে ব্যর্থ হই তাহলে যে পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে এটা কারোর জন্যই ভালো না, দেশের জন্য ভালো না, রাজনৈতিক দলগুলোর জন্য ভালো না, এবং আমরা একটা বিপদের খাদে যেয়ে পড়ব। এখন একটা বড় আরেকটু পেছন থেকে যদি আলোচনাটা করি, প্রথম শুরু হয়েছে যে এটা অভ্যুত্থান না বিপ্লব আমরা একটা করছি, তার মানে এটা একটা হাইব্রিড সিচুয়েশন, অথবা একটা সাংবিধানিক ধারাবাহিকতা আবার অভ্যুত্থান, দুইয়ের মাঝামাঝি একটা অবস্থা। সুপ্রিম কোর্ট যে পরামর্শ দিল এবং তার আইনি বাধা নাই বলল, সে অনুযায়ী আপনি একটা সরকার গঠন করলেন। যদি বলে যে না, এই জুলাই সনদের কোনো বাধা নাই এবং আগামী পার্লামেন্ট যদি মৌলিক সংস্কারে যায় তাতে কোনো বাধা নাই, তখন সেই অনুযায়ী এবার অন্তর্বর্তী সরকার কিছু বলতে, অর্থাৎ সংস্কার যা হবে সেটা জনগণের এখতিয়ার নিয়ে করা হচ্ছে, মানে এই সংসদকেই সেই ক্ষমতা দেওয়া হচ্ছে। ফলে এই সংস্কারকৃত সংবিধান আর মানে এটা অনেকটা নতুন সংবিধান যে ধরনের জায়গা হয় একটা গণপরিষদের মধ্যে, সেই রকম ক্ষমতা সম্পন্ন সংবিধান হবে এই সংস্কারের মধ্যে দিয়ে। সংবিধানটি জনগণের এখতিয়ার নিয়ে করা হলো। সুপ্রিম কোর্ট আর একে মানে ওইভাবে সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা যাবে না যে আচ্ছা এইটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ কি সঙ্গতিপূর্ণ নয়। তো সেই জায়গা থেকে আমাদের এই সমাধানের জায়গাটা এখন পর্যন্ত যে খুব সবাই আমরা ঐকমত্যে পৌঁছে গেছি তা না, এরকম আরও অনেকগুলো সমাধানের পথ কেউ কেউ বাতলেছেন। তার মধ্যে যেমন ধরেন বাস্তবায়নের যে আইনি বাধ্যবাধকতা, সেইটার ক্ষেত্রে বলা হলো যে এখন একটা বড় আরেকটু পেছন থেকে যদি আলোচনাটা করি, প্রথম শুরু হয়েছে যে এটা অভ্যুত্থান না বিপ্লব। ইভেন অভ্যুত্থান কিংবা বিপ্লব দুটোর মধ্য দিয়েই এমন একটা সরকার যে এখানকার সংবিধান স্থগিত করে দিল, সমস্ত রাষ্ট্র ব্যবস্থার বিদ্যমান কাঠামোটাই মানে একভাবে স্থগিত থাকলো, অথবা সেইটার যে আইনি ভিত্তি সংবিধান সেটা স্থগিত হলো। ফলে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থেকে একটা সরকার গঠিত হচ্ছে যে অন্তর্বর্তী সরকার, সে নানান ডিক্রির মধ্য দিয়ে দেশ চালাবে, মানে নতুন আইন নতুন সংবিধান সে তৈরি করবে। এরকম একটা ঘটনা কিন্তু দেশের বিভিন্ন ইতিহাসে ঘটেছে। আর এটা হচ্ছে যে এই মানে আমাদের অভ্যুত্থানের পরে সরকার যখন গঠিত হলো, তারা কি এই পথে গিয়েছেন? যান নাই। তারা গিয়েছেন 106-এর মধ্যে দিয়ে। 106 অনুচ্ছেদ সংবিধানের মধ্যে যেটা আছে সেখানে বলা হয়েছে যে একটা বিশেষ পরিস্থিতি যদি তৈরি হয় যেখানে রাষ্ট্রপতির কাছে মনে হচ্ছে যে এইটার ব্যাখ্যার জন্য অথবা এই বিষয়ে পরামর্শের জন্য তিনি অ্যাপিলেট ডিভিশনের কাছে পরামর্শ চাইবেন, অ্যাপিলেট ডিভিশন তখন সেও পরামর্শ দিতে পারে এবং সেই অনুযায়ী রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এর মানেটা হচ্ছে যে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যা সংবিধানের লিখিত যে আইন কানুন কিংবা বিধানগুলো আছে সেটা এটাকে ব্যাখ্যা করতে পারছে না অথবা এর সমাধান করতে পারছে না। তাহলে এইভাবেই তো আসলে অন্তর্বর্তী সরকার শপথ নিলেন। মানে অর্থাৎ সংবিধানের মধ্যে আপনি যেটা দিয়ে ব্যাখ্যা করতে পারছেন না, এরকম একটা বিশেষ পরিস্থিতি কিংবা স্টেট অফ এক্সেপশন, মানে একটা ব্যতিক্রম অবস্থা তৈরি হয়েছে, সেইটাই কিন্তু 106-এর মধ্যে দিয়ে আপনি সমাধান আনছেন। সুপ্রিম কোর্ট যে পরামর্শ দিল এবং তার আইনি বাধা নাই বলল, সে অনুযায়ী আপনি একটা সরকার গঠন করলেন। তার মানে হচ্ছে এই যে স্টেট অফ এক্সেপশন, এটা নিজেও কিন্তু সংবিধানের একটা অংশ। তার মানে আপনার সংবিধান যা যা ব্যাখ্যা করতে পারবে সেটা তো সংবিধান অনুযায়ী চলবে। এমন কোনো পরিস্থিতি যদি অ্যারাইজ করে যেটা সংবিধানের লিখিত অবস্থা দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারছেন না, সেইটা সমাধান করার জন্য আপনার 106 অনুচ্ছেদ সংবিধানে আছে। তার মানে স্টেট অফ এক্সেপশনকেও একভাবে আপনি সংবিধানের কাঠামো থেকে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু তাহলে দুটো জিনিস, হয় অভ্যুত্থান বা বিপ্লবের সরকার হিসেবে দেখা, আরেকটা এই যে স্টেট অফ এক্সেপশনের সরকার হিসেবে দেখা। এখন কেউ কেউ মনে করছেন এই যে স্টেট অফ এক্সেপশনের সরকার এটা সাংবিধানিক ধারাবাহিকতারই সরকার। আবার আরেকটা মত আসছে যে না, স্টেট অফ এক্সেপশন মানেই হচ্ছে যে সাংবিধানিক ধারাবাহিকতা আছে, আবার সাংবিধানিক ধারাবাহিকতার বাইরে গিয়েও আমরা একটা করছি। তার মানে এটা একটা হাইব্রিড সিচুয়েশন, অথবা একটা সাংবিধানিক ধারাবাহিকতা আবার অভ্যুত্থান, দুইয়ের মাঝামাঝি একটা অবস্থা। তাহলে সনদকে কিভাবে আসেন, তখন প্রস্তাবটা হচ্ছে যে তাহলে যদি সংবিধান মানে এইবার সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এসে কেউ বলছেন যে না, যেহেতু এটা 106-এর এটা ঠিক হয় নাই, ফলে এটা অভ্যুত্থান আর বিপ্লব, এইটাকে আসলে ডিক্রি আকারে জারি করতে হবে, যেটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, অর্থাৎ একটা খসড়া কিংবা অস্থায়ী একটা সাংবিধানিক আদেশ দিতে হবে। এখন যেটা আরেকটা এক্সপার্টরা বলেছেন, সাংবিধানিক আদেশ এই সরকার জারি করতে পারে, তার মধ্য দিয়ে এইটা মানে কার্যকর হয়ে যাবে। এইটা তারপর গণভোটে যাবে, গণভোটে হওয়ার পরে যেদিন গণভোট হবে সেই দিন থেকে আপনার মানে ওই রেট্রোস্পেক্টিভ ডেটে 5ই আগস্ট থেকে এইটা
কার্যকর বলে ধরে নেওয়া হবে। এই যে জায়গাটা, এই জায়গাটা কেউ কেউ এটা প্রস্তাব করছেন। আরেকটা প্রস্তাব হচ্ছে যে না, এটা তো আসলে বিদ্যমান সংবিধানকেই মানে কার্যত স্থগিত করে দেয়, অথবা তার উপরে এই সনদকে স্থাপন করে, যার মধ্য দিয়ে আসলে এখানে এইটা একটা জটিলতার জায়গা সৃষ্টি হবে। এবং তারা বলছেন যে এখানে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে, যেহেতু এটা কনসেনসাস না। কাজেই তাদের ভাষ্য হচ্ছে যে না, 106 যে মধ্য দিয়ে যে স্টেট অফ এক্সেপশন কিংবা ব্যতিক্রম হিসেবে যে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় ঘোষণাপত্র এসছে, তারই ধারাবাহিকতায় আবারও প্রেসিডেন্ট মানে অন্তর্বর্তী সরকার যদি প্রেসিডেন্টের কাছে বলেন, প্রেসিডেন্ট যে মানে সুপ্রিম কোর্টের কাছে বলতে পারেন যে এই যে জুলাই সনদ তৈরি হলো, এইটার কোনো আইনি বাধা আছে কিনা, এবং আইনি বাধা যদি না থাকে আগামী পার্লামেন্টে এই যে ক্ষমতা দিয়ে এই ধরনের বাস্তবায়নের কোনো বাধা আছে কিনা। সুপ্রিম কোর্ট যদি বলে যে না, এই জুলাই সনদের কোনো বাধা নাই এবং আগামী পার্লামেন্ট যদি মৌলিক সংস্কারে যায় তাতে কোনো বাধা নাই, তখন সেই অনুযায়ী এবার অন্তর্বর্তী সরকার কিছু করতে হবে। এটা হচ্ছে একটা মত। আরেকটা মত হচ্ছে শুধুমাত্র 106-এ যাওয়া এবং আইনি বাধ্যবাধকতা তৈরি করা, তারপরে নেক্সট পার্লামেন্ট সদস্যরা এসে জুলাই বাস্তবায়ন করবে, কারণ জুলাই বাস্তবায়নে সবাই সিগনেচার করছেন। না, স্পষ্ট হয় না এখন আপনার কাছে, এত সহজে স্পষ্ট হচ্ছে না, মানুষের কাছে মাসের পর মাস ধরে আলোচনা করে স্পষ্ট হচ্ছে না। মোটা দাগে তিনটা প্রস্তাব আছে। এখন এই 3 প্রস্তাবের মধ্যে আমরা কোথায় যাব, অথবা আমরা 3 প্রস্তাব থেকে ডেরাইভ করে কোনো একটা মাঝামাঝি পথ কিংবা একটা সকলের কাছে গ্রহণযোগ্য পথ তৈরি করতে পারবো কিনা, সেই আলোচনাটা আমরা করছি। আমরা সময় নিয়েছি, 1 মাস সময় বর্ধিত করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবে এবং একমতে পৌঁছাতে হবে। মনে রাখা দরকার যে আমরা যদি একমতে পৌঁছাতে ব্যর্থ হই, তাহলে যে পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে, এটা কারোর জন্যই ভালো না, দেশের জন্য ভালো না, রাজনৈতিক দলগুলোর জন্য ভালো না, এবং আমরা একটা বিপদের খাদে যেয়ে পড়বো। অতএব আমরা মনে করি যে কারোরই অনার অবস্থানে থাকা উচিত না, এবং অভ্যুত্থান এবং জনগণ দেশের স্বার্থে আমাদের একটা ন্যূনতম ঐকমত্যের জায়গায় আসা উচিত। এটা রুলস অফ দি গেম ঠিক করা, কাজে দলীয় এজেন্ডা, দলীয় সংকীর্ণতা যাতে কোনোভাবে এটাকে ছাপিয়ে মানে এমন একটা জায়গা তৈরি না করে। এখন প্রত্যেকেই এটার একটা ইন্টারপ্রিটেশন দিচ্ছে, না আমরা দলীয় সংকীর্ণতা নেই, আরেক দল বলছে না আমরাও কিন্তু দলীয় সংকীর্ণতা নেই। তা আমরা মনে করি যে এই যার পজিশনের মধ্যে এটা সত্ত্বেও একটা গিভ অ্যান্ড টেকের মধ্যে দিয়ে আমরা একটা সলিউশনে যেতে পারবো, এই 3 পদ্ধতির মধ্যে যে কোনো একটা। সেটা মনে